হ্যালো গাইস, কি অবস্থা? অনলাইন টেস্ট পেপার সলভিং কোর্সের বিস্তার পরিমাপ এবং সম্ভাবনা ক্লাসে তোমাদের স্বাগত। তো প্রথমেই আমি বিস্তার পরিমাপ নিয়ে বিশদ আলোচনা করব, তারপরে শুধুমাত্র সম্ভাবনা নিয়ে আলোচনা করব। তো বোর্ডে তোমরা দেখতে পাচ্ছ যে বিস্তার পরিমাপের কতগুলো সূত্র লেখা আছে। এই যে সূত্রগুলো আছে, এই সূত্রগুলোর বাইরে তোমাদের বিস্তার পরিমাপ রিলেটেড কোনো ম্যাথ আসবে না। তো আমি যে কাজটা করব যে এই বিস্তার পরিমাপের প্রত্যেকটা সূত্রকে ইন ডেপথ আলোচনা করব এবং কখন কোন সূত্রটা ইউজ করবা, কোন সূত্রের ক্ষেত্রে কোন কোন ছকটা লাগবে, সবগুলো আমি এখন ডিটেইলসে আলোচনা করব। তো প্রথমে পরিমিত ব্যবধান। যখন পরিমিত ব্যবধান নির্ণয় করতে বলবে তখন খেয়াল করো এখানে তিনটা সূত্র আছে, এই একটা সূত্র, এই একটা সূত্র, এই একটা সূত্র। ওকে, তো এই সূত্রটা এবং এই সূত্রটা, এই প্রথম এবং লাস্টেরটা, এই দুইটা সূত্র ইউজ করা যাবে যখন গণ সংখ্যা থাকবে। গণ সংখ্যা যখন স্পেসিফিক্যালি উল্লেখ করা থাকবে তখন আমরা এই সূত্রটা আর এই সূত্রটা ইউজ করতে পারবো। যখন গণ সংখ্যা উল্লেখ করা থাকবে না তখন আমরা এই সূত্রটা ইউজ করব। ওকে, তো এখানে খেয়াল করো পরিমিত ব্যবধানের প্রথম যে সূত্রটা, সেখানে সি ইনটু রুট ওভার সামেশন অফ এফ আই ডি আই স্কয়ার হ্যান ত্যান বিশাল একটা সূত্র আছে। তো প্রথমে আমি বলি এই যে সিটা, এই সিটা হচ্ছে শ্রেণী ব্যবধান। অর্থাৎ প্রত্যেকটা শ্রেণী যখন দেওয়া থাকবে, সেই শ্রেণীর যে ব্যবধান দেওয়া থাকবে, সেই শ্রেণী ব্যবধানের জন্য আমাদের এই সিটা ইউজ করতে হবে। তো শ্রেণী ব্যবধানের ক্ষেত্রে দুই ধরনের শ্রেণী ব্যবধান হইতে পারে। প্রথম ক্ষেত্রে ধরো এরকম আছে, কতগুলো একটা পরীক্ষা হয়েছে, সেই পরীক্ষার নাম্বারের কতগুলো স্টুডেন্টের গণসংখ্যা দেওয়া আছে এইভাবে, ধরো 30 থেকে 40, তারপরে আবার 40 থেকে 50, তারপরে 50 থেকে 60। ওকে, এরকম ভাবে নাম্বারগুলো দেওয়া আছে। দেখো যেখানে শেষ সেখান থেকে আবার শুরু। এই ধরনের শ্রেণী ব্যবধানকে বলা হয় বা এই ধরনের শ্রেণীকে বলা হয় অবিচ্ছিন্ন শ্রেণী বা অবিচ্ছিন্ন শ্রেণী সীমা। এই ধরনের অবিচ্ছিন্ন শ্রেণী সীমা যখন থাকবে তখন আমাদের শ্রেণী ব্যবধান হবে 40 মাইনাস 30, অর্থাৎ এখান থেকে এটা মাইনাস করে দিব, তাইলেই হয়ে যাবে। তাহলে কত হবে? 40 মাইনাস 30 করলে হবে কত? 10। ওকে, সো আমাদের সি এর মান কত? 10। যদি 5 5 করে দেওয়া থাকে তখন আমাদের সি এর মান হবে কত? 5। আরেক ধরনের শ্রেণীসীমা আছে, ধরো সেটা বললো 31 থেকে 40, তারপরে বললো 41 থেকে 50, তারপরে বললো 51 থেকে 60। এগুলো হচ্ছে বিচ্ছিন্ন শ্রেণীসীমা। দেখো দুইজনের মধ্যে কোনো নাম্বার কমন নাই। এই ধরনের যদি হয় তখন আমরা যে কাজটা করব, 40 থেকে 31 মাইনাস করব। তাহলে 40 মাইনাস 31, তার সাথে কি করব? যোগ 1 করে দিব। কেননা এখান থেকে কি হচ্ছে, আমি যখন এটাকে বাদ দিচ্ছি তখন এই 31 ডাটাটা, এই ডাটাটাও বাদ দিয়ে দিচ্ছি, কিন্তু এটা বাদ দেওয়া যাবে না। যেহেতু বাদ দেওয়া যাবে না তাই এটাকে ইনক্লুড করতে হবে। সেখানে আমরা কি করলাম? 1 যোগ করছি। এই ক্ষেত্রে যেটা হচ্ছিল যে আমি যখন ইনক্লুড মাইনাস করতেছি তখন আমি একটা ডাটা স্পেসিফিক্যালি বাদ দিচ্ছি, কিন্তু দেখো প্রত্যেক ক্ষেত্রে আমাদের একটা করে ডাটা কি আছে? বেশি আছে, অর্থাৎ ডাটা রিপিটেশন আছে। যেহেতু রিপিটেশন আছে সেহেতু এখানে আর 1 যোগ করতে হবে না, কিন্তু এইখানে আমাদের 1 যোগ করতে হবে। এই যে 1 যোগ করলাম তখন এখানে কত আসবে? 10 আসবে। ওকে, সো আমাদের এই ক্ষেত্রেও কি হবে? সি এর মান 10 আসবে। এরপরে হচ্ছে এফ আই। এই যে এফ আই হচ্ছে গণসংখ্যা, অর্থাৎ এই শ্রেণীতে যে কজন থাকবে সেটা গণসংখ্যা, এই শ্রেণীতে যে কজন থাকবে সেটা হচ্ছে তার গণসংখ্যা, এরকম করে গণসংখ্যা। এরপরে ডিআই। ডিআই যখন থাকবে, ডিআই হচ্ছে ধাপ বিচ্যুতি। ধাপ বিচ্যুতি বের করার জন্য তোমরা যে কাজটা করবা, ফার্স্টে ছক বানাবা। ওকে, তো ছক যখন বানাবা, ছকের মধ্যে অনেকগুলো ইনফরমেশন থাকবে। প্রথমে থাকবে আমাদের শ্রেণী সীমা, অর্থাৎ যেগুলো দেওয়া আছে, তারপরে সেই শ্রেণীর মধ্যমান দেওয়া থাকবে, তারপরে দেওয়া থাকবে গণসংখ্যা এবং তারপরেই থাকবে ধাপ বিচ্যুতি। এখন ধাপ বিচ্যুতি হচ্ছে তুমি একটা জায়গায় ধরে নিবা যে এইটা হচ্ছে আমার আনুমানিক গড়, অর্থাৎ আমাদের গড়টা এইখানে থাকতে পারে অথবা গড়টা এই ভ্যালুর রেঞ্জে থাকতে পারে। তো আমি যে কাজটা, এরপর তোমরা যে কাজটা করবা যে ওই জায়গাটাতে ডিআই এর মান 0 ধরে নিবা। ধরো আমাদের এখানে 5টা শ্রেণী আছে, এই 1টা 2টা 3টা 4টা 5টা। সাধারণত আমাদের গড়টা হয় এইদিকে, ঠিক আছে, একদম ঠিক মাঝে যেখানে আছে সেইখানে হচ্ছে আমাদের আনুমানিক গড় হয়। তো এইখানে আমাদের ডিআই, অর্থাৎ যেখানে আমি আনুমানিক ঘরটা ধরে নিব সেখানে আমাদের ডিআই এর মানটা 0 ধরবো। 0 এর নিচে আমি 1 করে কমাইতে থাকবো আর 0 এর নিচে আমি 1 করে বাড়াইতে থাকবো। ডিআই এর দেখবে একটা সূত্র দেওয়া আছে, সেই সূত্রটা তোমাদের ফলো না করলেও চলবে, জাস্ট এখানে 0 -1 -2 1 2 দিয়ে দিবা।
আর যদি এখানে জোড় সংখ্যক শ্রেণীসীমা দেওয়া থাকে, ধরো এখানে আরেকটা শ্রেণী দিয়ে দিলাম আমি 6 নাম্বার, তখন তুমি এইটাকেও 0 ধরতে পারো, এইটাকেও 0 ধরতে পারো। এই দুইটা যে কোনো একটাকে যদি তুমি 0 ধরো, তোমার মানের খুব বেশি পার্থক্য ঘটবে না। তো তুমি চাইলে যে কোনো একটাকে ধরতে পারো। ওকে, এরপরে একটা সামেশন চিহ্ন দেওয়া আছে। সামেশন চিহ্ন দিয়ে বোঝায় যোগফল। তো সামেশন অফ fi di স্কয়ার, তো এখানে যখন di এর পরেই করবা কি, তুমি একটা di স্কয়ার নামে একটা টেবিল করে নিবা। ওকে, এটা শ্রেণী করে নিবা, অর্থাৎ এখানে যা যা থাকবে তার স্কয়ারগুলা। আর এখানে fi যদি থাকে, সে fi অর্থাৎ গণসংখ্যার সাথে di স্কয়ার গুণ করে fi di স্কয়ারের জন্য আরেকটা সারি বানাবা। একদম লাস্টে গিয়ে সেই fi di স্কয়ারের যে যোগফলটা আসবে, এইখানে এই সামেশন fi di স্কয়ারের জায়গায় টোটাল যোগফলটা বসাই দিবা। ওকে, এরপরে দেখো সামেশন অফ fi di। ওকে, এই সামেশন অফ fi di এর জন্য আমরা আরেকটা টেবিল করব, মানে সারণীর আরেকটা কলাম করব। সেই কলামের মধ্যে কি থাকবে, শুধু fi di থাকবে। ওকে, অর্থাৎ এই fi আর di এর যে গুণফল সেটা থাকবে। এরপরে আমরা এখানে n হচ্ছে কি তার মোট গণসংখ্যা, অর্থাৎ এই পুরো টেবিলটায় আমাদের টোটাল যে গণসংখ্যা থাকবে সেটা হচ্ছে কি আমাদের n এর মান। এরপরে মানগুলো বসায় দাও, এখান থেকে ডাটা থেকে বের করো সবকিছু, মানগুলো বসায় দাও, চলে আসবে। ওকে, তো এই ধরনের এই সূত্রটা তুমি যদি ইউজ করো, আমাদের সাধারণত 2-3টা বেশি হয়ে যায়, কলাম বেশি হয়ে যায়। তো এই কলাম বেশি থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদেরকে এই সূত্রটা ইউজ করাটা আমাদের জন্য একটু সুবিধাজনক। এই সূত্র আর এই সূত্রের দুইটারই প্রোজ এন্ড কনস আছে, অর্থাৎ সুবিধা অসুবিধা দুইটাই আছে। এই ধরনের সূত্র, অর্থাৎ এই সূত্রটা তুমি যদি ইউজ করো, তখন দেখবা কি তোমার টেবিল বেশি হচ্ছে, বাট তোমার ক্যালকুলেশনগুলো খুব বেশি বড় হচ্ছে না, সংখ্যাগুলো ছোট ছোট হচ্ছে। আর তুমি যদি এই সূত্রটা ইউজ করো, তখন তোমার সংখ্যাগুলো একটু বড় হবে। ঠিক আছে, আবার এখানে কি সি দিয়ে গুণ করতে হয়, এখানে আবার সি দিয়ে গুণ করতে হয় না। তো এই জিনিসটা অনেকের কনফিউশন লেগে যায়। তো তোমাদের ক্ষেত্রে আমি বলবো যে এই সূত্রটা মনে রাখবা। এই সূত্রটা মনে রাখলে তোমরা যে কোনো ম্যাথ সলভ করতে পারবা। এখানে সবকিছুর পরিচয় আমি দিছি, শুধু xi এর পরিচয়টা দেইনি। xi হচ্ছে আমাদের শ্রেণী মধ্যমান, অর্থাৎ এই যে শ্রেণীটা আছে, ধরো শ্রেণীটা আমি বললাম এরকম যে 31 থেকে 40, 31 থেকে 40, তারপরে আবার 41 থেকে 50, তারপরে আবার 51 থেকে 60। ওকে, তো xi হচ্ছে এই শ্রেণীর মধ্যমান। মধ্যমান কিভাবে বের করে, এই দুইজনকে যোগ করো, যোগ করে 2 দিয়ে ভাগ করো। 40 আর 31 যোগ করো, কত হয় 71। 71কে 2 দিয়ে ভাগ করলে কত হবে 35.5। ওকে, এটার জন্য কত আসবে, জাস্ট 10 যোগ করে দাও, অর্থাৎ 45.5। এটার জন্য 10, 55.5। এই যে xi গুলো আসছে এখানে, এই xi হচ্ছে আমাদের সেই। ঠিক আছে, অর্থাৎ এই xi দিয়ে বোঝাচ্ছে i-তম, অর্থাৎ প্রথম, দ্বিতীয়, তৃতীয়। x1 হচ্ছে এটা, এটা হচ্ছে x2, এটা হচ্ছে x3। এভাবে করে করে তুমি জাস্ট xi এর মানগুলোর জন্য আমাদের বের করে ফেলবা। এটার ক্ষেত্রে হবে কি, আমাদের কলাম সংখ্যা কম হবে, অর্থাৎ টেবিলটা একটু ছোট হবে, কিন্তু আমাদের ক্যালকুলেটরে চাপার সময় একটু টাইম বেশি লাগবে। এখন তোমাদের ক্ষেত্রে সুবিধা, তোমাদের যেটা সুবিধা মনে হয় তোমরা সেটা মনে করবা। এখানে ক্যালকুলেটরে চাপতে টাইম লাগবে না, ক্যালকুলেশনগুলো অনেকে মাথায় করে ফেলতে পারে, যাদের প্র্যাকটিস আছে তারা কিন্তু এইটার ক্ষেত্রে ক্যালকুলেশনের জন্য আমাদের মাথায় বেশিরভাগ করে ফেলতে পারে, কিন্তু এইটার জন্য আমাদের ক্যালকুলেটর মাস্ট লাগবে। কেননা xi গণসংখ্যা, এটার স্কোয়ার খুব বের করা খুব সহজ কিছু না, কিন্তু di কি 0 থেকে 1 +-3 পর্যন্ত হবে ম্যাক্সিমাম, ওগুলোর স্কোয়ার বের করা কিন্তু খুব সহজ। ঠিক আছে, তো আমি যেটা বলবো এটা তোমরা ইউজ করতে পারো, এটা ইউজ করতে পারো, কিন্তু সূত্র অবশ্যই খেয়াল রাখতে হবে, সূত্রে ভুল করা যাবে না। ওকে, লাস্টে মাঝখানে একটা সূত্রের কথা আমি ভুলে গেছি। এই যে সূত্রটা, এই সূত্রটা তখন ইউজ করব যখন কোনো গণসংখ্যা উল্লেখ করা থাকবে না। ধরো বললো যে একটা বাস্কেটের মধ্যে লাল রঙের 3টা বল আছে, নীল রঙের 6টা বল আছে, সবুজ রঙের 7টা বল আছে। এই ধরনের ইসের ক্ষেত্রে পরিমিত ব্যবধান বের করো। তখন দেখো আমাদের 1/n হচ্ছে টোটাল কয়টা বল আছে, আর xi হচ্ছে লালের কয়টা বল, x2 হচ্ছে গিয়ে আমাদের নীলের কয়টা বল, সবুজের কয়টা বল, এরকম করে করে এই সূত্রটা হচ্ছে কি, এই সূত্রটা হচ্ছে ওই টাইপের। ধরো আমাদের কোনো গণসংখ্যা দেওয়া নেই, কোনো টেবিল দেওয়া নেই, জাস্ট বলা আছে যে একজনের এই কয়টা রান আছে বা কতগুলো সংখ্যা আছে। সেই ধরনের সূত্রের জন্য পরিমিত ব্যবধান ইউজ করতে আমাদের এই সেকেন্ড সূত্রটা ইউজ করতে হবে। ওকে, তো পরিমিত ব্যবধান নিয়ে আমি খুব বেশি কথা বলবো না। এরপরে হচ্ছে ভেদাঙ্ক। ভেদাঙ্ক হচ্ছে সিগমা স্কয়ার। তুমি ভেদাঙ্ক বের করতে হলে তোমাকে পরিমিত ব্যবধান অবশ্যই বের করতে হবে। তবে সুবিধা হচ্ছে কি, তুমি ডাইরেক্ট যদি সিগমা স্কয়ার দিয়ে দাও, তখন এই যে রুট চিহ্নটা আছে না, এই রুট চিহ্নটা না দিলেই হয়ে যাবে, শেষ। রুট না করলেই আমাদের ভেদাঙ্কটা বের হয়ে যাবে। এরপরে হচ্ছে আমাদের গড় ব্যবধান।
গড় ব্যবধান বের করতে হলে আমাদের কি করতে হবে, সামেশন অফ মডুলাস অফ xi মাইনাস x বার এটার যোগফল বের করতে হবে, তারপরে মোট গণসংখ্যা দিয়ে ভাগ করতে হবে। ধরো 100টা সংখ্যা দেওয়া আছে, আচ্ছা ধরো 10টা সংখ্যাই দেওয়া আছে 1 থেকে 10 পর্যন্ত। সেই 1 থেকে 10 পর্যন্ত সংখ্যার মধ্যে আমাদের কি করতে হবে, গড় ব্যবধান বের করতে হবে। তো গড় ব্যবধান যদি বের করতে হলে তখন আমরা কি করব, এই xi মাইনাস x বার, এই x বারটা কি, x বার হচ্ছে এই 10টা সংখ্যার গাণিতিক গড়, অর্থাৎ 10টা সংখ্যা পরপর যোগ করবা, 10টা সংখ্যা পরপর যোগ করে তাকে 10 দিয়ে ভাগ করবা, যেই সংখ্যাটা আসবে সেটাই হচ্ছে আমাদের x বার। এই x বার এরপর xi মাইনাস করবা, প্রথম সংখ্যাটা হচ্ছে x1, সো 1 মাইনাস ধরো 1 থেকে 10 যোগ করলে গড় কত হয় হিসাব করে দেখবা, সেই x1 মাইনাস ওইটা, তারপরে প্লাস 2 মাইনাস ওইটা, তা প্লাস 3 মাইনাস ওইটা, এবং তার মডুলাস মানটা মানে শুধুমাত্র পজিটিভ ভ্যালুটা যোগ করবা। যোগ করার পরে যা আসবে তাকে তুমি তার মোট গণসংখ্যা দিয়ে ভাগ দিবা। 1 থেকে 10 পর্যন্ত কয়টা সংখ্যা, 10টা সংখ্যা, অর্থাৎ 10 দিয়ে ভাগ করে দিবা। তখন কি হয়ে যাবে, গড় ব্যবধান হয়ে যাবে। গড় ব্যবধানাঙ্কের যে সেকেন্ড সূত্রটা আছে, এই সেকেন্ড সূত্রটার মধ্যে জাস্ট এই সূত্রটা আমরা ইউজ করব কখন, যখন এরকম শ্রেণী সংখ্যা দেওয়া থাকবে। এইটা সূত্র ইউজ করব কখন, যখন শ্রেণীর সীমা দেওয়া থাকবে না, তখন আমরা ডাইরেক্ট এই সূত্রটা ইউজ করব। এবং এই সূত্রটা ইউজ করব কখন, যখন শ্রেণী সীমা দেওয়া থাকবে। এখন শ্রেণী সীমা যদি দেওয়া থাকে তখন x বার কিভাবে বের করব, এই x বার বের করার সূত্রটা তোমরা ক্লাস 9 থেকে থাকতে শিখে আসছো। সেই x বার হচ্ছে a প্লাস সামেশন অফ fi ui বা fi di ইনটু c ডিভাইডেড বাই n। ওকে, মনে পড়ে? এই a হচ্ছে আনুমানিক গড়। আনুমানিক গড় কোনটা, যেখানে শ্রেণী মধ্যমান যেটার মধ্যে থাকে, যে এই তিনটার মধ্যে শ্রেণী মধ্যমান মাঝখানের কোনটা 45.5, সে 45.5 হচ্ছে আমাদের আনুমানিক গড়। আর সামেশন অফ fi di এর জন্য একটা ঘর থাকবে, সেখান থেকে তুমি আর c বের করবা সামেশন অফ fi di। আর c কত, c হচ্ছে আমাদের শ্রেণী সীমা, এটার জন্য শ্রেণী সীমা কত, শ্রেণী সীমা হচ্ছে বা শ্রেণী ব্যবধান কত, শ্রেণী ব্যবধান হচ্ছে 10, আর n হচ্ছে কত, টোটাল গণসংখ্যা। ওকে, তো এখান থেকে আমরা কি করব, এই সূত্রটা বের করব, অর্থাৎ গাণিতিক গড়টা সংক্ষিপ্ত পদ্ধতিতে বের করব, বের করে আমরা গড় ব্যবধানটা বের করতে পারবো। এরপরে হচ্ছে গড় ব্যবধানাঙ্ক। তো গড় ব্যবধানাঙ্ক হচ্ছে আমরা গড় ব্যবধানটা বের করব, গড় ব্যবধান বের করে তাকে তার টোটাল গড় দিয়ে ভাগ দিয়ে দিব। এই গড়টা গাণিতিক গড় যদি বের করতে পারো, অর্থাৎ সবগুলো উপাদান দেওয়া থাকলে গাণিতিক গড়গুলো বের করব, যা সিম্পল যোগ করে ভাগ করে। আর যদি না থাকে তখন এখানে তো আমরা গাণিতিক গড় বের করছি। অর্থাৎ গড় ব্যবধানাঙ্ক বের করতে হলে আমাদের এমডি বের করতেই হবে, এবং এই এমডি এর জন্য আমাদের গাণিতিক গড়টা অলরেডি বের করা থাকবে। ওকে, আর বিভেদাঙ্কের জন্য আমাদের কি, এই যে সিগমা বের করতে হবে, অর্থাৎ পরিমিত ব্যবধানটা বের করতে হবে। পরিমিত ব্যবধানকে গড় দিয়ে ভাগ করে পার্সেন্টেজ করলেই আমাদের বিভেদাঙ্ক হয়ে যাবে। তো এই ছিল মোটামুটি বিস্তারের ডিটেলস। ওকে, তো বিস্তার পরিমাপ রিলেটেড যত ম্যাথ আসবে এর বাইরে আসবে না, ঠিক আছে? এই কয়টা যে সূত্র আছে, এই কয়টা সূত্র অ্যাপ্লাই করতে পারলেই তোমরা বিস্তার পরিমাপের মোটামুটি সব ম্যাথই করতে পারবা। এরপরে চলো আমরা সম্ভাবনার দিকে আগে। প্রথমে ঢাকা বোর্ড 2019 এর প্রশ্ন বলা আছে যে P of A is equal to P of A, probability of একটা ঘটনা, যে ঘটনাটা হচ্ছে A is equal to 1/4, P of B is equal to 1/3, আর A আর B ঘটনা পরস্পর স্বাধীন। ওকে, তো এই পরস্পর স্বাধীন ঘটনা যদি হয় তখন আমাদের P of A ইউনিয়ন B বের করতে হবে। ওকে, তো P of A ইউনিয়ন B হচ্ছে probability of A plus probability of B minus probability of A intersect B। আর যখন ঘটনা স্বাধীন হয় তখন probability of A intersect B এর মান কত আসে, P of A into P of B। তো সবগুলোর মান জানো, এখানে বসায় দাও, আমাদের P of A ইউনিয়ন B এর মান চলে আসবে। ওকে, এরপরে আমাদের খ নম্বরে বলছে যে একটা মুদ্রাকে পরপর 3 বার টস করা হয়েছে। এরপরে বলছে এই ঘটনার নমুনা ক্ষেত্র তৈরি করতে হবে এবং 2 বা ততোধিক হেড পাওয়ার সম্ভাবনা বের করতে হবে। ওকে, তো ফার্স্টে নমুনা ক্ষেত্র আমরা কি করব, একটা মুদ্রাকে 3 বার টস করব, অর্থাৎ আমাদের প্রত্যেকবার কয়টা আসতে পারে, ফলাফল আসতে পারে হেড অথবা টেল। তো একটা হেডের জন্য আমরা কি পেতে পারি, ফার্স্টে হেড পেতে পারি, তারপরে টেল পেতে পারি, আবার একটা টেলও পেতে পারি। সে টেলের জন্য সেম হেড অথবা টেল। একইভাবে এই হেডের জন্য আবার দুইটা, একটা হেড একটা টেল, এটার জন্য হেড
টেল, এটার জন্য হেড টেল, আবার এটার জন্য হেড টেল। ওকে, সো আমাদের টোটাল কয়টা করে করতে আসতে পারে? নমুনা ক্ষেত্রগুলো কি হতে পারে? এইচ এইচ এইচ, তারপরে এইচ এইচ টি, তারপরে এইচ টি এইচ, তারপরে টি এইচ এইচ। ওকে, তো ফার্স্টে আমি কি করলাম? ফার্স্টে আমি চিন্তা করলাম যে শুধুমাত্র তিনটাই এইচ, তারপরে আমি চিন্তা করব কত জায়গায় একটা টি আসতে পারে, এভাবে টি গুলো বের করলাম। তারপরে বলে আমি চিন্তা করব একটা টি আর আসতে পারে না, এরপরে দুইটা টি, সো টি টি এইচ, টি এইচ টি এইচ টি টি। ওকে, এরপরে দুইটা করে টি আসতে পারে না, এরপরে কি তিনটা টি, সো টি টি টি। এইভাবে করে আমাদের নমুনা ক্ষেত্রটা তৈরি হয়ে গেল। নমুনা ক্ষেত্র অবশ্যই একটা সেট, সো এই জিনিসটাকে আমাদের কি করতে হবে? সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখতে হবে এবং প্রত্যেকটার মাঝখানে কমা দিতে হবে। ওকে, তো এখান থেকে আমাদের এই নমুনা ক্ষেত্রটা তৈরি হয়ে গেল। এরপরে আমাদের কি বের করতে বলছে? যে দুই বা ততোধিক হেড পাওয়ার সম্ভাবনা। সো দুই বা ততোধিক হেড কয়বার আসতে পারে? দুই বা ততোধিক হেড, অর্থাৎ দুই বা তার চেয়ে বেশি, 1 2 3 4। ওকে, এর চেয়ে কোন এর বাকি যে উপাদানগুলো আছে এর মধ্যে একটাতেও কিন্তু দুই বা তার থেকে বেশি হেড নাই। টেলের কথা বললেও সেম, দুই বা ততোধিক টেল, এটার জন্য কিন্তু সেম। দেখো এই 1 2 3 4 এই চারটা জনের মতো। তাহলে আমাদের প্রবাবিলিটি অফ দুই বা ততোধিক হেড অথবা দুই বা ততোধিক টেল পড়ার সম্ভাবনা কত হবে? পি অফ, কথাটা লিখতে হবে, ইজ ইকুয়াল টু 4/8 বা 1/2। রাজশাহী বোর্ড 2019-এর প্রশ্ন। বলা আছে যে একটা ছক্কা আর একটা মুদ্রাকে একত্রে যদি নিক্ষেপ করা হয় তাহলে ছক্কায় বিজোড় সংখ্যা এবং মুদ্রায় টেল পাইতে হবে। ছক্কায় বিজোড় সংখ্যা আর মুদ্রায় টেল। তো প্রথমে আমরা চিন্তা করব যে কয়টা নমুনা ক্ষেত্র হইতে পারে। তো প্রথম চিন্তা করো যে নমুনা ক্ষেত্র ইন্ডিভিজুয়ালি কয়টা। তুমি যদি একটা মুদ্রা নিক্ষেপ করো, সেই মুদ্রা নিক্ষেপ করার জন্য আমাদের নমুনা ক্ষেত্র কয়টা হবে? দুইটা। আবার যদি আমরা ছক্কা নিক্ষেপ করি তখন আমাদের নমুনা ক্ষেত্র কয়টা হবে? 6টা। সো 6টা আর 2টা, যেহেতু দুইটা একই সাথে নিক্ষেপ করতেছি তখন আমাদের টোটাল নমুনা ক্ষেত্র হবে কত? 6 × 2 অর্থাৎ 12টা। ওকে, এরপরে আমি চিন্তা করব যে মুদ্রায় টেল। তো মুদ্রায় টেল হচ্ছে 1, আর ছক্কায় বিজোড় সংখ্যা, ছক্কায় বিজোড় সংখ্যা কয়টা আছে? 3টা আছে। সো আমাদের অনুকূল সম্ভাবনা হচ্ছে কত? 1 × 3 অর্থাৎ 3। তাহলে আমাদের টোটাল প্রবাবিলিটি কত আসবে? প্রবাবিলিটি আসবে হচ্ছে 3/12 বা 1/4। ওকে, আচ্ছা, এর পরের প্রশ্নে বলছে যে দুইটা থলি আছে। হ্যাঁ, এটা হচ্ছে থলি 1 আর এটা হচ্ছে কি থলি 2। প্রথম থলিতে কিছু বল আছে, দ্বিতীয় থলিতেও কিছু বল আছে। তো প্রথম থলিতে বল আছে 4টা লাল আর 3টা সাদা। ওকে, আর দ্বিতীয় থলিতে বল আছে 3টা লাল 6টা সাদা। ওকে, তো বলছে যে নিরপেক্ষভাবে দুইটা থলি থেকে একটা করে বল তোলা হয়েছে। যদি দুইটা থলি থেকে একটা করে বল তোলা হয় তাহলে অন্তত একটা বল সাদা হওয়ার সম্ভাবনা কত? এটা আমাদেরকে বের করতে হবে। তো অ্যাটলিস্ট একটা বল আমাদের সাদা হইতে হবে। এখন চিন্তা করো যদি দুইটা বল, এখান থেকে একটা বল, এখান থেকে একটা বল যদি আমরা চুজ করি তাহলে অ্যাটলিস্ট একটা বল সাদা কিভাবে হইতে পারে? কিভাবে হইতে পারে সাদা? এই জিনিসটা আগে চিন্তা করো। প্রথমে এই বল থেকে আমি এই ব্যাগ থেকে একটা বল সাদা উঠাইলাম। যদি একটা বল সাদা হয় তাহলে এই বলটা সাদা হইলে এই ব্যাগেরটা সাদা হবে না। আবার যদি এই ব্যাগেরটা সাদা হয় তাহলে এই ব্যাগেরটা সাদা হবে না। ঠিক আছে, অর্থাৎ প্রথমটায় যদি সাদা হয় তাহলে এটাই সাদা হবে না, প্রথমটায় সাদা না হইলে এইটাই সাদা হবে। ঠিক আছে, যদি আমি একটা বল মানে একদম এক্স্যাক্টলি একটা বল যদি সাদা হইতে হয় সেটা হচ্ছে তার সম্ভাবনা। কিন্তু বলছে কি অন্তত একটা, তার মানে একটার বেশিও হইতে পারে। তো একটার বেশি হইতে পারে কিভাবে? এই যে দুইটা বলই সাদা। সো আমাদের এখানে 3টা সম্ভাবনা বের করতে হবে টোটাল। প্রথম কথা হচ্ছে আমাদের দুইটার মধ্যে একটা বল সাদা হওয়ার সম্ভাবনা কত, আর দুইটার মধ্যে দুইটা বলই সাদা হওয়ার সম্ভাবনা কত। তো প্রথমে চিন্তা করো এই ব্যাগ থেকে যদি আমরা একটা বল তুলে নিই তাহলে এই বল থেকে আমাদের সাদা হওয়ার সম্ভাবনা কত? সাদা হওয়ার সম্ভাবনা হচ্ছে 3/7, রাইট? টোটাল বল আছে 7টা, তো 3/7 হচ্ছে টোটাল সাদা হওয়ার সম্ভাবনা প্রথম ব্যাগ থেকে। আর এই ব্যাগ থেকে সাদা হওয়ার সম্ভাবনা কত? 6/9, রাইট? তাহলে এটা হচ্ছে কি সাদা হওয়ার সম্ভাবনা।
আর এটা কি সাদা যদি না হয় তাহলে কি হবে 4/7, আর এটার সাদা না হওয়ার সম্ভাবনা কত 3/9। ওকে, তো এখন চিন্তা করো প্রথম ব্র্যাকেটটা যদি সাদা হইতে হয় তাহলে প্রথম ব্র্যাকেটটা সাদা যদি হয় তাহলে পরের ব্র্যাকেটটা সাদা হবে না, তাহলে ইনটু কত 3/9। ওকে, এরপরে প্রথম ব্র্যাকেটটা সাদা হইল না, প্রথম ব্র্যাকেটটা সাদা হইল না কি, তাহলে 4/7 ইনটু পরের ব্র্যাকেটটা সাদা হইতে হবে, তাহলে কত 6/9 প্লাস এরপরে দুইটা ব্র্যাকেটটাই সাদা, তো দুইটা ব্র্যাকেটটাই যদি সাদা হয় তাহলে 3/7 ইনটু 6/9, 3/7 ইনটু 6/9। আচ্ছা, এখন কথা হচ্ছে আমি এখানে কেন গুণ দিলাম আর এখানে কেন যোগ দিলাম, কখন গুণ দিব কখন যোগ দিব, কেন আমি এখানে গুণ দিলাম না কেন এখানে যোগ দিলাম না, এটা হচ্ছে প্রশ্ন রেখে থেকে যায়। প্রথম কথা হচ্ছে আমি যে প্রথমে শর্তটা বের করছি এটা কিসের জন্য, এটা হচ্ছে প্রথম ব্র্যাকেটটা সাদা হবে আর দ্বিতীয় ব্র্যাকেটটা সাদা হবে না। প্রথম ব্র্যাকেটটা সাদা হইলে পরেরটা সাদা হবে না, এটা কি একজনের উপর আরেকজন ডিপেন্ডেন্ট। আমি বলে দিছি এই শর্ত যে প্রথমটা যদি সাদা হয় তাহলে পরেরটা সাদা হবে না, এই যে শর্ত এই শর্ত অনুযায়ী সো একটার সাথে আরেকটা ডিপেন্ডেন্ট, তাই এখানে গুণ চিহ্ন দিছি। এরপরে বলছি আমি যে এইটা সাদা না হইলে এটা সাদা হবে, তো এটা যদি সাদা না হয় তাহলে এটা সাদা হবেই, তো এই সম্ভাবনা কত, তো এই সম্ভাবনা হচ্ছে এইটা। এখন চিন্তা করো আগেরটার ঘটনা, অর্থাৎ এইটা সাদা এটা সাদা না, আর এটা সাদা না এইটা সাদা, এই যে দুইটা ঘটনা এই দুইটা ঘটনার মধ্যে কোনো সম্পর্ক আছে, অর্থাৎ ওইটার সাথে এটা কোনো রিলেশন কিন্তু নাই যে ওইটা হইলে এটার সাথে হবে না, এটা ওইটার ঘটনা ওইটা ঘটতেছে কি ঘটতেছে না তার উপর এটার কোনো ঘটনা নির্ভর করতেছে না, তাই যেহেতু নির্ভর করতেছে না তাই আমি এখানে যোগ দিছি। ওকে, ঠিক একইভাবে এটার সেম কথা, যেহেতু দুইটার সাথেই এই যে এটাও সাদা এটাও সাদা, তো এটাও সাদা হলে এটাও সাদা হবে, এটা কি এটার সাথে এটা কানেক্টেড আছে, কিন্তু এই বাকি দুটোর সাথে কিন্তু এটা কানেক্টেড না, তাই যেগুলো কানেক্টেড না সেটা আমরা যোগ করি আর যেটা কানেক্টেড সেটা আমরা কি করি গুণ করি। ওকে, তো এখানে আমরা ক্যালকুলেশন করে মান বসাই দিবা, আনসার চলে আসবে। এরপরে দিনাজপুর বোর্ড 2019-এর প্রশ্ন বলা আছে যে এক্স নামে একজন ব্যক্তি আছে, সেই ব্যক্তিটা একটা ক্রিকেট ম্যাচে রান করে, সেই রানের মানগুলো কত 53, 16, 48, 37 এবং 75। ওকে, বলছে তার যে স্কোর এই স্কোরের সাথে আমরা একটা ছক্কা নিক্ষেপ করব, তো ছক্কা নিক্ষেপ করার পরে যে নাম্বারটা উঠবে সেই নাম্বারের সাথে তার স্কোরগুলো যোগ করব, ঠিক আছে। তো যোগ করার পরে যে যোগফল হবে সেই যোগফলটা বড় জোর অর্থাৎ ম্যাক্সিমাম 50 হওয়ার সম্ভাবনা কত। তো এইটার জন্য আমাদের যে কাজটা করতে হবে ফার্স্টে খুব বড় একটা নমুনা ক্ষেত্র বানাইতে হবে। তো গাইডে তোমরা দেখবা বা টেস্ট পেপার সলিউশনে দেখবা যে ফার্স্টে বিশাল একটা নমুনা আমাদের বের করে দিছে, ঠিক আছে, মানে নমুনা ক্ষেত্রটা আগে বানাইছে, একটা ছক করছে, বড় একটা ছক, ফার্স্টে নামগুলো এমনি লিখছে, তারপরে ছক্কার পিচ লিখছে, তারপরে বড় একটা হয়েছে। কিন্তু এই ম্যাথটা ওরকম নমুনা ক্ষেত্র বের না করেও কিন্তু করা যায়। এখন প্রশ্নে বলছে যে নমুনা ক্ষেত্র তৈরি করে আমাদের সেই সলিউশনটা বের করতে হবে, আনসারটা বের করতে হবে। তো আনসারটা বের করার জন্য তোমাদের নমুনা ক্ষেত্র করবা, তারপরে চেক করবা যে যোগফল কখন কখন 50 হয় এবং 50-এর কম হয়। এখন এই জিনিসটা চাইলে আমরা এই নমুনা ক্ষেত্র বের না করেই করতে পারতাম যদি একটু মাথা খাটাতে পারতাম। চলো একটু মাথা খাটাই। প্রথম আমাদের বলছে যে যোগফল ছক্কার সংখ্যা প্লাস এই সংখ্যার যোগফল ম্যাক্সিমাম 50 হবে। তো আগে আমরা চিন্তা করি টোটাল কয়টা সংখ্যা হইতে পারে, এখানে সংখ্যা আছে কয়টা 5টা, আর ছক্কার সংখ্যা আছে কয়টা 6টা, সো আমাদের নমুনা বিন্দু টোটাল কয়টা হবে 5 6 30টা, সো নিচে হবে কত 30, আমরা একটা সংখ্যা পেয়ে গেছি। এখন উপরের সংখ্যাটা চিন্তা করতে হবে। তো বলছে বড় জোর 50 অর্থাৎ ম্যাক্সিমাম 50। চিন্তা করো 53 সাথে 1 থেকে 6 তুমি যে সংখ্যাটাই যোগ করো না কেন যদি 50 এর বেশি হবে না, সো 53 এর জন্য আমরা কিছু পাচ্ছি না, 53 বাদ। এরপরে 16 এর সাথে 1 থেকে 6 তুমি যে কয়টাই সংখ্যা যোগ করো না কেন তুমি কি পাবা 50 এর কম পাবা, তাহলে 16 আর 1 16 2 16 3 টোটাল কয়টা সংখ্যা হইলো 6টা সংখ্যা হইলো, লেখো 6 প্লাস 48 এর সাথে 1 থেকে 6 যোগ করো, দুই ক্ষেত্রে 50 বা 50 এর কম পাবা, সেটা হচ্ছে কি 1 আর 2, 48 একে 49, 48 2 এ 50, আর 48 3 যোগ করো কত হবে 51 হয়ে যাবে, যেটা আমাদের ইউজ করা যাবে না। সো 48 এর জন্য আমরা কয়টা পাচ্ছি 2টা পাচ্ছি। এরপরে
37 এর সাথেও সেম, 16 এর মতো 37 ও সেম। তুমি যে কয়টাই যোগ করো না কেন, যাই যোগ করো না কেন, 50 এর কম হবে। সো তার সাথে আরো 6 আর 75, এটা তো নিজেই 50 এর বেশি, তাহলে এখানে আর যোগ করার কোনো দরকারই নেই। সো আমাদের আনসারটা কিন্তু চলে আসছে, দেখো 6 আর 6 12 আর 2 14, অর্থাৎ 14/30, এটাই হচ্ছে আমাদের আনসার। ঠিক আছে, গাইডে দেখবা বিষয়টা ছক করছে, ছক করে নমুনা ক্ষেত্র বের করছে। এখন যদি নমুনা ক্ষেত্র বের করতে বলে স্পেসিফিক্যালি, তখন তোমাকে কিন্তু অবশ্যই নমুনা ক্ষেত্র বের করতে হবে। আদারওয়াইজ তুমি নমুনা ক্ষেত্র বের না করে যদি সামান্য মাথা কাটাতে পারো, এই প্রবলেমটা খুব সহজেই সলভ করতে পারবে। এরপরে চট্টগ্রাম বোর্ড 2019-এ একদম ঢাকা বোর্ড 2019-এর মতো একটা প্রবলেম আসছিল, কিন্তু পার্থক্য হচ্ছে ওইখানে পি অফ এ ইউনিয়ন বি বের করতে বলছিল, আর এইখানে আমাদেরকে বলছে প্রবাবিলিটি অফ এ বাই বি। ওকে, তো প্রবাবিলিটি অফ এ বাই বি হচ্ছে আমাদের প্রবাবিলিটি অফ এ ইন্টারসেক্ট বি ডিভাইডেড বাই প্রবাবিলিটি অফ বি, অর্থাৎ নিচে যেটা নিচেও সেটা, ব্যাস। পি অফ এ ইন্টারসেক্ট বি, যেহেতু এটা স্বাধীন ঘটনা হওয়ার জন্য এটা কি হবে, পি অফ এ ইন্টু পি অফ বি, পি অফ বি ইন্টু পি অফ এ, আর ডিভাইডেড হবে কত, পি অফ বি। পি অফ বি কাটা, সুতরাং আমাদের আনসার আসবে কত, শুধু পি অফ এ। এর পরের প্রশ্নেই বলছে যে একটা ব্যাগের মধ্যে 7টা লাল বল আছে এবং 5টা কালো বল আছে আর 4টা সাদা বল আছে। এখান থেকে 3টা বল চুজ করা হয়েছে। বলছে যে অ্যাটলিস্ট 2টা লাল হওয়ার সম্ভাবনা কত। অ্যাটলিস্ট 2টা যদি হয়, এখানে দেখো আমাদের কালার কয়টা, কালার 3টা। এখন যদি আমরা আগের মতো করে একটা হিসাব নিকাশ করে যে এটা যদি লাল হয় তাহলে এটা নীল কালো হবে, এটা সাদা হবে, এরকম করতে গেলে আমাদের অনেক ব্যাপার, অনেক বড় একটা হিসাব চলে আসবে। তো এই জিনিসটার জন্য আমরা যে কাজটা করব, আমরা কম্বিনেশন ইউজ করব, অর্থাৎ সমাবেশের সূত্রটাগুলো ইউজ করব। তো চিন্তা করো আমরা কয়টা বল চুজ করতেছি, 3টা বল চুজ করতেছি। তাহলে আমরা যদি 3টা বল চুজ করি, 3টা বল কত ভাবে চুজ করতে পারি। টোটাল বল আছে কয়টা, 7 আর 5 12 আর 4 16। সো 16টা বল থেকে 3টা বল আমরা চুজ করতে পারি কত ভাবে, 16C3 ভাবে, রাইট। এরপরে আমাদের চুজ করতে হবে কি, অ্যাটলিস্ট 2টা লাল বল, অর্থাৎ 2টা বল হবে লাল আর একটা বল হবে কত, ভিন্ন, অথবা 3টাই লাল হবে, যেহেতু অন্তত বলছে বা অ্যাটলিস্ট বলছে। তো এখন চিন্তা করো, এটা হচ্ছে কি আমাদের টোটাল নমুনা সংখ্যা। তো প্রথমে আমরা চিন্তা করি 2টা বল হবে লাল আর একটা হবে কি আলাদা সংখ্যা। তো 2টা বল লাল, এখন 2টা বল লাল আমরা চুজ করতে পারবো কি 7টা লাল বল থেকে। তো 7টা থেকে 2টা চুজ করা যায় 7C2 ভাবে। এখন বল চুজ করলাম কয়টা, 2টা, আরো একটা বাকি আছে, সেই একটা বাকি থাকবে কোন বলগুলা থেকে, এই 2টা থেকে। এখানে বল আছে কয়টা, 9টা, অর্থাৎ 9C1। ওকে, এই চিন্তা করো এখানে হচ্ছে আমরা 2টা বল চুজ করছি লাল বল, অর্থাৎ 7C2, 7টা লাল বল থেকে 2টা বল চুজ করছি এবং বাকি 9টা থেকে যে কোনো একটা বল চুজ করছি। এখানে আমাদের 2টা লাল আর একটা অন্য কালারের সব ধরনের কম্বিনেশন এখানে চলে আসছে। আর ভাগ করছি কাকে দিয়ে, বিভিন্ন ভাবে 3টা করে বল চুজ করছি। ঠিক আছে, এরপরে বাকি আছে কি, এরপরে বাকি আছে 3টা বলে লাল হইতে হবে। তো এটার সাথে আগেটা ঘটনার কোনো মিল নাই, তাই মাঝখানে কি দিলাম, প্লাস চিহ্ন দিলাম। সেম 3টা বল চুজ করতে হবে, অর্থাৎ 16C3, আর 3টা বলে কি লাল, তাহলে 7টা বল থেকে 3টা বল নিতে হবে, 7C3। ব্যাস, ক্যালকুলেটরে মান বসায় দাও, আনসার চলে আসবে। এরপরে সিলেট 2019-এ বলছে যে একটা বাক্সে 5টা নীল বল আছে আর 10টা কালো বল আছে, অর্থাৎ 5টা বল আছে নীল আর 10টা বল আছে কালো। ওকে, সো 5টা নীল 10টা কালো। তো এইখান থেকে আমাদের 2টা বল চুজ করতে হবে এবং 2টা বল যদি একই কালার হয়, সেই একই কালারের প্রবাবিলিটি বা একই কালারের সম্ভাবনা আমাদের বের করতে হবে। তো এখন চিন্তা করো একই কালার যদি হয়, তো একই কালার কি হতে পারে, 2টাই নীল হতে পারে অথবা 2টাই কালো হতে পারে, রাইট। সো আমরা কি করব, প্রথমে বের করব 2টাই নীল হওয়ার সম্ভাবনা, আর পরে বের করব 2টাই কালো হওয়ার সম্ভাবনা। তো এখন আমরা 2টা বল চুজ করব, রাইট। 2টা বল, টোটাল বল আছে কয়টা, 15টা। 15টা থেকে 2টা বল চুজ করব, কত ভাবে করতে পারি, 15C2 ভাবে। ওকে, তো এখান থেকে যদি আমরা 2টা বল কালো চুজ করি, 2টা বল নীল চুজ করি ফার্স্টে, তাহলে 2টা বল নীল চুজ করতে পারি 5C2 ভাবে। এরপরে 2টা বলে কালো চুজ করব, সো 2টা বল কালো চুজ করতে পারি 10C2 ভাবে। ব্যাস, 15C2। এটাই হচ্ছে কি, যোগ করে দিবা, মান বসাই দিবা, আনসার চলে আসবে। এরপরে যশোর বোর্ড 2019-এর প্রশ্ন, একটা ছক দেওয়া আছে,
ঠিক আছে? তো ওই ছকের মধ্যে দেওয়া আছে যে বি পাইছে কতজন, বি পাইছে 5 জন, তারপরে এ মাইনাস পাইছে 10 জন, এ পাইছে 15 জন, আর এ প্লাস পাইছে 25 জন। ওকে, 20 প্লাস 5 দুইটা ভাগে দেওয়া আছে, পরিসংখ্যানের শীট সেই অনুযায়ী দেওয়া আছে। তো এ প্লাস পাইছে এতজন। তো এইখান থেকে আমাদেরকে বের করতে হবে যে এ আর এ প্লাস পায় নাই কতজন। এই ম্যাথটা করা খুবই সোজা। খেয়াল করো টোটাল কয়জন আছে, 15 15 15 30 30 আর 25 হচ্ছে আমাদের 55 জন। তো টোটাল স্টুডেন্ট আছে 55 জন। আর এ পায় নাই, এ প্লাসও পায় নাই, তাহলে পাইছে কি কি বি আর এ। তাহলে বি আর এ পাইছে কতজন, 5 আর 10 জন, অর্থাৎ 15 জন। ব্যাস 15/55, এটাই হচ্ছে আমাদের আনসার। ওকে, এরপরে 2018 সালের পরীক্ষার সেট বি এর প্রশ্ন। এই সেট বি তে বলছিল যে আমাদের 250 জন পরীক্ষা দিছে, অর্থাৎ টোটাল শিক্ষার্থী কতজন, এন হচ্ছে 250 জন। এদের মধ্যে স্ট্যাটিস্টিক্সে ফেল করছে, আমি ধরলাম দেওয়া আছে স্ট্যাটিস্টিক্সে ফেল করছে 25 জন, আর ম্যাথে ফেল করছে 45 জন, এবং দুইও সাবজেক্টে ফেল করছে, আমি ধরলাম হচ্ছে এটা এফ কতজন, 15 জন। ওকে, তো এইখান থেকে আমরা যদি দৈবভাবে একজন চুজ করি, সেই ব্যক্তিটা ম্যাথে ফেল করছে কিন্তু স্ট্যাটিস্টিক্সে পাস করছে, এমন হওয়ার সম্ভাবনা কত? তো এটা ইউজ করার জন্য বা এই আনসারটা বের করার জন্য তোমরা স্ট্যাটিস্টিক্সের বা প্রবাবিলিটির সূত্রগুলো খুব সহজে ইউজ করতে পারো। তো প্রবাবিলিটির সূত্রগুলো ইউজ করলে ম্যাথটা ছোট হবে, কিন্তু তোমরা চাইলে খুব বেসিক একটা আইডিয়া ইউজ করে এটা সলভ করতে পারো। তো সেই বেসিক আইডিয়াটা হচ্ছে ভেন চিত্র। ঠিক আছে, দেখো এস হচ্ছে আমাদের কতজন ম্যাথে স্ট্যাটিস্টিক্সে ফেল করছে, পরিসংখ্যানে ফেল করছে। এম হচ্ছে আমাদের কতজন ইসে ফেল করছে, ম্যাথে ফেল করছে। আর এই মাঝখানের যে এরিয়াটা সেটা কি আমাদের এফ সেট, অর্থাৎ এটা হচ্ছে কি এস ইউনিয়ন এম, সরি ইন্টারসেক্ট এম, রাইট? তো এই যে এস ইন্টারসেক্ট এম, এইখান থেকে আমরা বলতে পারবো এটা হচ্ছে কতজন, 15 জন, রাইট? এরপরে চিন্তা করো, তাহলে ম্যাথে ফেল করছে কয়জন, 45 জন। তো 45 জনের মধ্যে 15 জন দুই সাবজেক্টেই ফেল করছে, তাইলে আমাদের শুধু ম্যাথে ফেল করছে কয়জন, শুধু ম্যাথে ফেল করছে 30 জন। আর শুধু স্ট্যাটিস্টিক্সে ফেল করছে কয়জন, 25 - 15 10 জন। ওকে, তো এখন আর বাকি যে এরিয়াটা আছে বাইরে, এই এরিয়া কি করছে, এরা দুই সাবজেক্টে পাস করছে। এখন আমাদেরকে একজন চুজ করতে হবে, সেই একজন কি করছে, ম্যাথে ফেল করছে কিন্তু স্ট্যাটিস্টিক্সে পাস করছে। অর্থাৎ আমাদের চিন্তা করতে হবে যে সে ম্যাথেও ফেল, স্ট্যাটিস্টিক্সে পাস করছে এবং ম্যাথে ফেল করছে, রাইট? অর্থাৎ শুধুমাত্র ম্যাথে ফেল করছে কয়জন, ঠিক আছে? শুধুমাত্র ম্যাথে ফেল করছে এই যে 30 জন, রাইট? সো এই 30 জন যদি হয় তাহলে আমাদের 30 আর ডিভাইডেড বাই কত হবে, 250। তাহলে শুধু 250 কত হয়, 3/25। এটাই হচ্ছে আমাদের আনসার। আজকে শেষ অঙ্ক রাজশাহী বোর্ড 2017। বলা আছে তুলি আর পলি দুজন ব্যক্তি, তারা একটা অঙ্ক সমাধান করতে পারে। সেই সমাধান করার সম্ভাবনা তুলির হচ্ছে 1/3 আর সমাধান করতে পারার সম্ভাবনা, আর পলির হচ্ছে 1/4। এখন দুইজন যদি একই সাথে এই ম্যাথটা সলভ করার ট্রাই করে, তখন তারা সেই ম্যাথটা সলভ করতে পারার প্রবাবিলিটি কত সেটা আমাদেরকে বের করতে হবে। অর্থাৎ আমাদেরকে বের করতে হবে প্রবাবিলিটি অফ টি ইউনিয়ন পি। ওকে, তো টি ইউনিয়ন পি এর সূত্র কি, পি অফ টি প্লাস পি অফ পি মাইনাস পি অফ টি ইন্টারসেক্ট পি। এখন চিন্তা করো, ওর যে ম্যাথ সলভ করার সম্ভাবনা আর ওর যে ম্যাথ করার সম্ভাবনা, এই দুইজনের সাথে কোনো সম্পর্ক আছে কি? ও পারলে ও পারবে না, বা ও পারলে ও পারবে না, এমন কিন্তু কোনো সম্ভাবনা নাই। যেহেতু সম্ভাবনা নাই, সেটা আমরা বলতে পারি এরা হচ্ছে কি স্বাধীন ঘটনা। আর যেহেতু স্বাধীন ঘটনা, আমরা এটার জায়গায় লিখতে পারি পি অফ টি ডট পি অফ পি। ব্যাস, পি অফ টি এর মান জানো, পি অফ পি এর মান জানো, বসায় দাও, আমাদের আনসারটা চলে আসবে।